বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি মহান রাব্বুল আলামিনের কৃপায় সকলেই ভালো আছো। চ্যাপ্টার ইসমাইল ডিগ্রি কলেজ কর্তৃক পরিচালিত ধারাবাহিক অনলাইন ক্লাসে আমি রুমানা মাহমুদ, প্রভাষক অর্থনীতি। দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের কাছে অর্থনীতি বিষয়টি অনেক পুরনো এবং তারা জানে যে অর্থনীতি কি, অর্থনীতি কেন প্রয়োজন। কিন্তু আমার একাদশ শ্রেণীর স্টুডেন্টদের কাছে এটি একেবারেই নতুন। তার উপর একাদশ শ্রেণীর সকল স্টুডেন্টদের জন্য অর্থনীতি না, অর্থনীতি সাধারণত দুটি শাখার জন্য হয়, সেটি হচ্ছে ব্যবসায় শিক্ষা এবং মানবিক শাখা। অর্থনীতি মূলত এই দুটি শাখার জন্য হয়ে থাকে। তো এখন অনেকের কাছে মনে হতে পারে যে কেউ তোমাদেরকে হয়তো বা জিজ্ঞাসা করলো যে কোন বিষয়টি নিয়েছো বা কোন বিষয়টি পড়ছো। তোমরা যখন বলবো অর্থনীতি, তখন অপর দিক থেকে যে রিয়েকশনটা আসে, সেই রিয়েকশনটা অনেক সময় অনেক ভীতিকর হয়ে ওঠে। আসলে না, অর্থনীতি এত ভয়ঙ্কর কিছু না, এত ভয়েরও কিছু নেই। হ্যাঁ, তোমরা হয়তো বা যেটাকে ভয় পেতে পারো যে অর্থনীতিতে কিছু ছোট্ট ছোট্ট চিত্র, কিছু ছোট্ট ছোট্ট অঙ্ক আছে, এগুলো একেবারেই সহজ। আর যত কঠিন কিছুই হোক না কেন, হোক পড়াশোনা, হোক চাকরি, হোক কোনো কাজ, সেটা যতই কঠিন হোক, সেটাকে যখন তুমি আনন্দের সাথে গ্রহণ করবে, আন্তরিকতার সাথে করবে, সেটি একেবারেই সহজ। আর যখন কোনো কাজকে তুমি অনেক কঠিনভাবে দেখবে, সেটা যতই সহজ হোক না কেন, সেটা অনেক কঠিন হয়ে ওঠে। তো এই জন্য ঠিক প্রতিটি বিষয় এরকম। তো অর্থনীতির ওই যে ছোট অঙ্ক কিংবা ছোট চিত্রটাকে ভয় পাওয়ার কিছু নেই। এখন অর্থনীতিটা তোমার কেন প্রয়োজন? তুমি হয়তো এখন তোমার মনে আসতে পারে যে আমি অর্থনীতি কেন পড়বো। অর্থনীতি তুমি এই জন্যই পড়বে যে দৈনন্দিন জীবনে আমাদের প্রতিটা ক্ষেত্রে, হোক আমার সেটা দৈনন্দিন জীবন, হোক আমার সেটা চাকরির জীবন, সেটা হোক পড়াশোনার জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আমার অর্থনীতির প্রয়োজনীয়তা আছে এবং প্রতিটা ক্ষেত্রে অর্থনীতির প্রয়োগ ঘটে থাকে। এখন তোমাদের মনে হতে পারে যে সেই প্রয়োজনীয়তাটা কি কিংবা সেই প্রয়োগটা কি। এখন আমরা জানবো যে কেন আমার অর্থনীতি প্রয়োজন। অর্থনীতি আমার এই জন্যই প্রয়োজন যেহেতু আমাদের বিশাল অভাব। এই বিশাল অভাবকে, এই যে সীমাবদ্ধ সম্পদ, কেননা আমাদের সম্পদ অনেক সীমিত, এই বিশাল অভাবকে এই সীমাবদ্ধ সম্পদের মাধ্যমে সমন্বয় স্থাপন করে শুধুমাত্র অর্থনীতি। কারণ আমাদের চাহিদার কোনো শেষ নেই, আমাদের অভাবের কোনো শেষ নেই। আমাদের একটি অভাব পূরণ হওয়ার সাথে সাথে আমাদের আরেকটি অভাব দেখা দেয়, একটি চাহিদা পূরণ হওয়ার সাথে সাথে আমাদের আরেকটি চাহিদা দেখা দেয়। এভাবেই আমাদের ক্রমান্বয়ে কিন্তু চাহিদার পরিমাণটা বাড়তে থাকে। কিন্তু আমার সম্পদ একেবারেই সীমিত। এই সীমিত সম্পদটাকে সীমাহীন অভাবের সাথে সমন্বয় করতে হলে কিন্তু আমার অর্থনীতি করতে হবে। তাহলে যেটা বললাম যে আমাদের সীমাহীন অভাবকে সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে অর্থনীতি। কারণ অর্থনীতি আমাদের কি শিক্ষা দেয় যে আমি কোন অভাবটি আগে পূরণ করব, কোন অভাবটি পরে পূরণ করব, কোন অভাব আমার কতটুকু প্রয়োজন। এখন সেটি তোমার চাকরির ক্ষেত্রে কিংবা তোমার ব্যবসায়ের ক্ষেত্রে কিংবা পড়াশোনার ক্ষেত্রে আমরা সবসময় চিন্তা করি যে না, আমার এই পড়াশোনায় এসে দেখা যাবে যে তোমাদের যেহেতু 2টা ইয়ার মিলে 13টা সাবজেক্ট, তোমার কাছে মনে হবে যে এত অল্প সময়ে আমি কি করে এতগুলো বিষয় শেষ করব কিংবা এত বিশাল একটা সিলেবাস আমি কি করে শেষ করব। কিন্তু এই যে অর্থনীতির মাধ্যমেই কিন্তু তুমি এটি জানতে পারলে যে না, তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে কোন সাবজেক্ট তোমার জন্য কেমন, কোন সাবজেক্টে তুমি কতটুকু সময় দিতে পারবে। প্রথমে সেটা চিন্তা করবে যে না, কোন সাবজেক্টটি তোমার জন্য একটু ডিফিকাল্ট, তারপর তুমি চিন্তা করবে যে কোন সাবজেক্টে তুমি কতটুকু সময় দিবে। তাহলে এই যে অসীম পড়া এবং সীমাবদ্ধ সময়, এই অসীম পড়া এবং সীমাবদ্ধ সময়ের মধ্যে তুমি কিন্তু একটা সমন্বয় স্থাপন করছো। তাহলে তুমি না জানার ভিতরেও কিন্তু তুমি জানো না, কিন্তু সেখানেও কিন্তু তুমি অর্থনীতির প্রয়োগটা করে ফেলেছো। কিংবা তোমাকে অনেকগুলো একটি লিস্ট দেওয়া হলো যে এটা দরকার, ওটা দরকার, ওটা দরকার, বিভিন্ন দরকারের একটা বিশাল লিস্ট, কিন্তু তোমার সম্পদটা অনেক সীমিত। তাহলে এই যে দুটোর মধ্যে সমন্বয়টা তুমি করে থাকো, সেটাও কিন্তু তোমার অর্থনীতি প্রয়োগ হচ্ছে। হয়তোবা সেটা জানছো, মানে তোমরা বুঝতে পারছো না যে সেখানেও তুমি অর্থনীতি প্রয়োগ করছো। তাহলে অর্থনীতিটাই হচ্ছে আমার সীমাবদ্ধ সম্পদ এবং অসীম অভাবের সমন্বয় সাধন করে থাকে। এই জন্য আমাদের অর্থনীতিটা প্রয়োজন। আমি মনে করি যারা অর্থনীতির স্টুডেন্ট, তারা অর্থনীতিটাকে যখন ভালোভাবে জানবে,
অবশ্যই তোমরা অর্থনীতির সুফল প্রয়োগের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে তোমার কোন কাজে কতটুকু সময় ব্যয় করা উচিত, কোন কাজকে তোমার আগে বাছাই করা উচিত। এখন যারা অর্থনীতির স্টুডেন্ট না তাদের, আমি মনে করি যারা অর্থনীতির স্টুডেন্ট তারা তো অর্থনীতি পড়বাই, কিন্তু যারা অর্থনীতির স্টুডেন্ট না তারাও কিন্তু জানার জন্য অর্থনীতিটা করতে পারো। কোনো, আমার মনে করি যে এটা তোমার জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট। কারণ আমরা চাকরির ক্ষেত্রে বলো, বিজনেসের ক্ষেত্রে বলো, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় না বুঝতে পারি না যে কোনটা আমি আগে করব, কোনটা আমি পরে করব। তাহলে অর্থনীতি কিন্তু তোমাকে তো বুঝানো সময় দিচ্ছে। অর্থনীতির মাধ্যমেই কিন্তু তুমি বুঝতে পারছো যে কোন বিষয়তে তুমি কতটুকু সময় দিবে। তাহলে এই জন্যই আমি বলি যে অর্থনীতিটা হচ্ছে আমার সীমাহীন অভাব এবং সীমাবদ্ধ সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে থাকে, এবং অর্থনীতির মাধ্যমেই আমরা সেটা জানতে পারি। তারপর হচ্ছে যেমন অর্থনীতি, এই যাকে আমরা বলছি অর্থনীতির কিছু মৌলিক সমস্যা। এই যে সীমাহীন অভাব এবং সীমাবদ্ধ সম্পদের সমন্বয় সাধন করাটাকে কেন করতে হয়, সেগুলো হচ্ছে আমাদের কিছু মৌলিক সমস্যা থাকে, সেগুলোকে আমরা বলে থাকি মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে যে সীমাহীন অভাবের সীমাবদ্ধ সম্পদের মাধ্যমে সুষ্ঠু নিয়োগ বিন্যাসই হলো অর্থনীতি। তাহলে এই যে অর্থনৈতিক মৌলিক সমস্যার কথা আমরা বললাম যে সীমাহীন সম্পদ এবং সীমাহীন অভাব এবং সীমাবদ্ধ সম্পদের নিয়োগ বিন্যাসই হলো অর্থনীতির মৌলিক সমস্যা। বিশিষ্ট অর্থনীতিবিদ P.S. স্যামুয়েলসন এই মৌলিক সমস্যাকে সমাধানের ক্ষেত্রে 3 ভাগে ভাগ করেছেন। প্রথমত হচ্ছে কি উৎপাদন করতে হবে, কতটুকু উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে। কি উৎপাদন করতে হবে, আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আমার অনেকগুলো অভাবের ভিতরে প্রথমে আমি কোন দ্রব্যটি উৎপাদন করব এবং কি পরিমাণ উৎপাদন করব। তাহলে তারপরে আসবো যে আমি সেটাকে কিভাবে উৎপাদন করব। কারণ উৎপাদনের ক্ষেত্রে দেখা যায় যে এক এক মানুষ এক একভাবে কিংবা এক এক দেশ এক একভাবে তার সেটিকে সমন্বয় সাধন করে থাকে। যেমন বাংলাদেশ যখন কোনো কিছু উৎপাদন করে সেখানে কিন্তু দেখা হয় যে বাংলাদেশ যেহেতু একটি শ্রম নিবিড় দেশ, আমরা কি করি অধিক শ্রমটা ব্যবহার করে স্বল্প পুঁজিটাকে ব্যবহার করছি। ঠিক সম পরিমাণ দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে জাপান যেহেতু মূলধন নিবিড় দেশ, জাপান অধিক পরিমাণে মূলধন এবং স্বল্প পরিমাণে শ্রম ব্যবহার করছে। তাহলে এই যে দুটোর ভিতরে একটা সমন্বয় সাধন করা কিংবা এই যে অর্থনীতির মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমি কি উপায়ে কতটুকু দ্রব্য উৎপাদন করব। এখন কি উপায়ে কতটুকু দ্রব্য উৎপাদনের করার ক্ষেত্রে আমি আরো একটি বিষয় নতুন জানলাম, সেটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আমি জানতে পারবো যে আমার কোন দ্রব্যটি কতটুকু প্রয়োজন। যেমন ধরো যে এই যে লম্ব অক্ষে দিলাম আমি ওয়াই দ্রব্য এবং ভূমি অক্ষে দিলাম আমি এক্স দ্রব্য। এখন লম্ব অক্ষে এই এবিটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এখন এবির উৎপাদন সম্ভাবনা রেখার ওয়াই1 বিন্দুতে যখন আমরা উৎপাদন করি x1 বিন্দুতে এখানে OX1 পরিমাণ উৎপাদন করছি, তাহলে বোঝা যাচ্ছে যে আমার OY1 পরিমাণ উৎপাদন দ্রব্য বেশি লাগবে এবং OX1 পরিমাণ দ্রব্য উৎপাদন কম লাগবে। তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার কোন দ্রব্যটি বেশি প্রয়োজন, অর্থাৎ X দ্রব্য বেশি প্রয়োজন নাকি Y দ্রব্য বেশি প্রয়োজন, সেটিও আমরা কিন্তু জানতে পারছি উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে। এখন যদি তুমি অর্থনীতি না পড়ো তাহলে এত সহজ সমীকরণটি তুমি কিভাবে বুঝবে? তাহলে কিছু জিনিস আছে অর্থনীতি যখন তুমি পড়বে তখন কিন্তু অনেক সহজ সমীকরণের মাধ্যমে তুমি তোমার হিসেবটা করতে পারবে। আর যদি এটি তুমি না পড়ো তাহলে কিন্তু এত সহজে তুমি সবকিছু বুঝতে পারবে না। এই জন্যই আমরা বলি যে সব সময় অর্থনীতির প্রয়োজনীয়তা আছে, সর্বক্ষেত্রে আছে। তারপরে ধরো যে তুমি OY1 পরিমাণ দ্রব্য উৎপাদন করলে, এখন তোমাকে চিন্তা করতে হবে যে তুমি সেটাকে কিভাবে উৎপাদন করবে। তোমার কি অধিক পুঁজি আছে নাকি তোমার অধিক শ্রম আছে, তুমি কোনটা প্রয়োগ করলে তুমি লাভবান হবে সেই পদ্ধতিতেই কিন্তু তুমি উৎপাদন করবে। যেমন এই পরিমাণ OY1 পরিমাণ দ্রব্য উৎপাদন করতে তুমি বাংলাদেশ শ্রম ব্যবহার করবে কিন্তু জাপান মূলধন ব্যবহার করবে। তাহলে অর্থনীতির মাধ্যমেই কিন্তু তুমি বুঝতে পারছো যে প্রথমেই তুমি ধরে নিলে যে আমি কতটুকু দ্রব্য উৎপাদন করব, সেটি কার সাহায্য নিলে, উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্য নিলে। ঠিক একইভাবে তুমি কিভাবে উৎপাদন করবে, কি অধিক শ্রম ব্যবহার করবে নাকি অধিক মূলধন ব্যবহার করবে, সেটিও কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে কিন্তু তুমি
সেটিও অর্থনীতির মাধ্যমেই কিন্তু তুমি জানতে পারছো। ঠিক একইভাবে দুটো জিনিস আইডেন্টিফাই করার পর তুমি চিন্তা করবে যে তুমি কার জন্য উৎপাদন করছো। তুমি কি 60% জনগণের জন্য উৎপাদন করছো নাকি 40% জনগণের জন্য উৎপাদন করছো, অর্থাৎ একটি দ্রব্যের কোন দ্রব্যের প্রয়োজনীয়তা কত বেশি সেটি তুমি জানতে পারবে। সেটিও কিসের মাধ্যমে জানতে পারবে? সে অর্থনীতির মাধ্যমেই তুমি জানতে পারবে। তাহলে অর্থনীতি আমাদের সর্বক্ষেত্রে যে অসীম অনেক অনেক প্রয়োজন সেটি কিন্তু আমরা এতক্ষণে বুঝে গিয়েছি। কারণ এটি একটা সর্বশেষ একই কথাই বলবো যে আমাদের সীমাবদ্ধ সম্পদকে অসীম অভাব, সবশেষে একই কথাই বলবো যে সীমাবদ্ধ সম্পদকে অসীম অভাব, এই দুটোর মধ্যে সমন্বয় সাধন করে একমাত্র অর্থনীতি। তো আজকে তোমাদেরকে বেশি কিছু পড়াবো না, নেক্সট ক্লাসে নেক্সট টপিকস নিয়ে আমরা আলোচনা করব। আশা করি যে অর্থনীতি সম্পর্কে তোমাদের যে ভীতিটি ছিল সে ভীতিটি এতক্ষণে দূর হয়ে গেছে। তো তোমাদের যখনই কোনো সমস্যা থাকবে, কোনো কিছু বুঝতে সমস্যা হবে, অবশ্যই তোমরা সেটি কমেন্ট বক্সে জানাবে। নেক্সট ক্লাস পর্যন্ত সকলে ভালো থাকো, সবাই দোয়া করো যে সবাই যে যেখানে আছে সেখানে সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ হাফেজ।